আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা সবাই জয়েন করি এবং আমাদের বন্ধুদেরকে মেনশন করি, এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু বলবা যে সবকিছু ঠিক আছে কিনা। আর ক্লাসটা একটু শেয়ার করে দিবা ফ্রেন্ডদের মধ্যে, এবং একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করবা। তাহলে আমরা সবাই একসাথে ক্লাসটা করতে পারবো। আজকে কিন্তু আমরা ফার্স্ট পিরিয়ডের এই চ্যাপ্টার 3 এটার সকল এমসিকিউ আমরা শেষ করব, এবং এই অধ্যায় থেকে যে ধরনের এমসিকিউ গুলা প্রতি বোর্ড পরীক্ষা আসছে সেই ধরনের এমসিকিউ করব, যাতে আমাদের পরবর্তী কোনো পরীক্ষায় এই অধ্যায়গুলোর এমসিকিউ আমরা ভুল না করি। ঠিক আছে? তো সবাই একটু সবার বন্ধুদেরকে মেনশন করে দেয়। দ্রুত আমরা শুরু করব। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেয় ফ্রেন্ডদের মধ্যে এবং মেনশন করে দেয়। সবাই একসাথে ক্লাসটা শুরু করব। এবং কে কোথা থেকে জয়েন করছে একটু জানাবে যে কে কোথা থেকে জয়েন করছে আমাদের সাথে আজকে। আমরা কিন্তু তোমাদের লজিকের উপরে 8টা ক্লাস নিব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উপর। এই ফ্রি ক্লাসগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে পেজে নিব, আমাদের এই পেজে সবার জন্য, সবাই ক্লাসটা করতে পারবে। এবং এখানে হচ্ছে আমরা ফার্স্ট পেপার থেকে বলছিলাম, তোমরা জানো নোটিশটা দেখছিলাম যে ফার্স্ট পেপার থেকে আমরা 4টা ক্লাস নিব, সেকেন্ড পেপার থেকেও 4টা। তো এখানে আমরা 3 এবং 6, যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং একটু বড় অধ্যায় আলোচনার বিষয়, তো সেখান থেকে আমরা 2 অধ্যায় থেকে 2টা ক্লাস নিব, এবং আর দুইটা 1 এবং 5 থেকে, এবং এবং হচ্ছে 4, এবং আমরা হচ্ছে 5, 1, 7 এরকম মিলে হচ্ছে আর 2টা ক্লাস নিব। দেন হচ্ছে আমরা আমরা কি করবো, আমরা হচ্ছে সেকেন্ড পেপার থেকে সেম, আমরা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা অধ্যায় থেকে 3টা ক্লাস রাখছি। আর হচ্ছে আমরা 4 এবং 6 যে প্রকল্প এবং ব্যাখ্যা, এখান থেকে 2টা ক্লাস রাখছি। তাহলে আমাদের টোটাল 8টা ক্লাসে আমরা লজিকের যত এমসিকিউ আলোচনা সবগুলো আমরা করব। এবং হচ্ছে আমরা যত হচ্ছে আমাদের কি আছে, যত হচ্ছে আমাদের সিকিউ আমরা যেন উদ্দীপক দেখে ধরতে পারি, এমন বিষয়গুলো যেন আমাদের আলোচনায় চলে আসবে। সুতরাং আমরা এখন শুরু করতে পারি সবার সাথে। ওকে, আমাদের সাথে কে কে জয়েন করছে দেখি। আমাদের সাথে বৃষ্টি জয়েন করছে, আমাদের সাথে নাবিল জয়েন করছে, আমাদের সাথে আব্দুল কাদের জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে সুরাই ইয়াসমিন জয়েন করছে, রুদ্র জয়েন করছে, লাভলি চৌধুরী জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম। রায়হান জয়েন করছে, নাজমুল জয়েন করছে, নীরব জয়েন করছে, ওয়ালিউল্লাহ জয়েন করছে ঢাকা থেকে, মানিক জয়েন করছে, এবং ইদু যে সীতাকুণ্ডে। ওকে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট এখানে অনেকগুলো আছে। তো আমরা শুরু করতে পারি। দেখো আমাদের কোশ্চেন, এখানে আমরা 40টার বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করবো, 40টা কোশ্চেনের বেশি। এগুলো সবাই আমরা হচ্ছে একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো, কারণ এই ধরনের কোশ্চেন আমাদের পরবর্তী পরীক্ষাগুলোতে চলে আসবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের দেখো যে তোমরা অনেকে জানো আমাদের যে ফ্রি ক্লাস এখন হচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে পেইড ব্যাচ অনেকগুলো চালু আছে। যারা হচ্ছে 25-এর আসো তাদের জন্য কিন্তু আমাদের র্যাপিড যে ব্যাচ, সেখান থেকে চলতেছে অলরেডি র্যাপিড ব্যাচ। সেখানে আমাদের এই যে 1899 টাকা একটা ব্যাচ চলতেছে, যেটা হচ্ছে সব সাবজেক্টেরই সৃজনশীল এমসিকিউ আলোচনা হবে এখানে। দেন হচ্ছে আমাদের ইকোনমিক্স টার্গেট ব্যাচ আছে, কিন্তু অনলি ইকোনমিক্স এর জন্য আনোয়ার ভাই নিচ্ছেন। এবং যারা 26-এ আসো তাদের কিন্তু গোল্ডেন ব্যাচ, জাস্ট খুব মানে এই কয়েকদিন আগে রান হয়েছে এটা। এবং হচ্ছে ইকোনমিক্স জিরো টু হিরো, এটা হচ্ছে ইকোনমিক্স এর একটা ফার্স্ট ইয়ার যা তাদের থেকে শুরু হচ্ছে। সুতরাং সবাই এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। ওকে, নেক্সট আমরা প্রথম কোশ্চেনটাই শুরু করি। আমাদের বলছে পদ আসলে ব্যবহৃত হয় যুক্তি বাক্যের কোথায়, বা পদ ব্যবহৃত হয় যুক্তি বাক্যের কি হিসেবে। এই কোশ্চেনটা কি হতে পারে, পদ ব্যবহৃত হয় যুক্তি বাক্যের কোথায়, এই অ্যান্সারটা কি হতে পারে। দেখো এটা কি হতে পারে। আমাদের সাথে আরো অনেকেই পরে জয়েন করছে, আরিফা জয়েন করছে, নাসরিন জয়েন করছে, ফরিদ বলছে কুড়িগ্রাম থেকে, জান্নাতুল মাওয়া। ওকে, তাহলে আমরা দেখি এখানে বলছে পদ ব্যবহৃত হয় যুক্তি বাক্যের কি হিসেবে। সবাই অ্যান্সার করবে, এখন সবার কাজ হচ্ছে সবাই অ্যান্সার করবা। আর যদি কোনো কোশ্চেন না বুঝো, আমি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার আলোচনা করব, এবং প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করব, যাতে আমাদের সমস্যা না থাকে। ঠিক আছে? আমরা প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করব, যার কারণে আমাদের হচ্ছে কোনো সমস্যা থাকবে না আশা করি। তাহলে ওই কোশ্চেন আলোচনা করলে আমাদের উদ্দীপক টাইপের কোন সিকিউ টাইপের কোশ্চেনে কিন্তু আলোচনা হয়ে যাবে। সবাই একটু রেসপন্স করবো কোনটা হবে। এখানে বলছে পদ ব্যবহৃত হয় যুক্তি বাক্যের কোথায়। পদ ব্যবহৃত হয় আমাদের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়, সংযোজক হিসেবে হয়, নাকি বিধেয় হিসেবে হয়। এটা একটু আমরা বলার চেষ্টা করবো যে কোনটা হবে। আমরা নর্মালি কিন্তু জানি একটি বাক্যে বা একটি যুক্তি বাক্যে কয়টা পদ থাকে বলতো। একটি বাক্য, একটি বাক্যে বা একটি যুক্তি বাক্যে কয়টা পদ থাকে বলতো। যুক্তি বাক্যে দুটি পদ থাকে, দুটি পদ থাকে, সেটা বাক্য হোক বা যুক্তি বাক্য হোক। আর পদ হচ্ছে
উদ্দেশ্য আর বিধেয়, এই যে উদ্দেশ্য হচ্ছে একটা পদ আর বিধেয় একটা পদ, তার মানে আমরা বুঝতেছি আসলে পদ ব্যবহৃত হয় যুক্তি বাক্যে কোথায়, এই উদ্দেশ্য হিসেবে আর বিধেয় হিসেবে। তার মানে আমাদের অপশন 1 আর অপশন 3, যারা এই অপশন 1 এবং অপশন 3 দেখাবো তাদের অ্যান্সারটা সঠিক, যারা হচ্ছে গ বলছো তাদের অ্যান্সারটা সঠিক। এখানে সবাই গ বলছো, সবাই গ বলছো, সুতরাং সবার অ্যান্সার সঠিক। এখানে আমাদের রাধিয়া একটা জয়েন করছে কক্সবাজার থেকে। আচ্ছা, আমাদের অনেকে এখন জয়েন করছে, আমাদের সামিয়া জয়েন করছে 25-এর। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন বুঝলাম যে এক দাগ আসলে আমাদের কি হবে, এটা হচ্ছে গ হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। দেখো এটা গ অ্যান্সার ছিল। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে হচ্ছে এখানে, এটা সেম কোশ্চেনই ছিল। নেক্সট বলছে যুক্তি বাক্যের মধ্যে প্রকাশিত হয় কোনটা। যুক্তি বাক্যে আমরা কোন কোন জিনিসের প্রকাশ দেখি, মানে একটা যুক্তি বাক্যে কোন বিষয়গুলো প্রকাশ হয় বা প্রকাশ থাকে। ঠিক আছে, ওকে স্যার। ওকে, এখন আমরা 2 নাম্বারটা বলি। কোটালীপাড়া থেকে, মানে তুমি হচ্ছে গোপালগঞ্জ থেকে, আমার বাড়ির একটু কাছে, আমার হচ্ছে খুলনার পরের জেলা সাতক্ষীরা থেকে। হচ্ছে আমাদের শিফা জয়েন করছে, আমাদের হচ্ছে পেইড বাই স্টুডেন্ট। আচ্ছা, এটা হচ্ছে যুক্তিবিদ্যা পড়ানো হচ্ছে। ওকে, দেখো যুক্তি, আমরা বলছি যুক্তি বাক্যে প্রকাশিত হয় কোনটা। যুক্তি বাক্যে আমাদের কোন বিষয়গুলো প্রকাশ হয়, একটু আমরা অ্যান্সার দেখবো এটা কোনটা প্রকাশ হয়। চিন্তা, অনুভূতি, আবেগ। দেখো আমাদের যুক্তি বাক্যে কোনটা প্রকাশ হয়। যুক্তি বাক্যে কিন্তু আমাদের নর্মালি চিন্তা, আবেগ, অনুভূতি সবকিছু প্রকাশ হয়। চিন্তা, আবেগ, অনুভূতি সবকিছু প্রকাশিত হয়। সুতরাং এইটার অ্যান্সার কি হবে? 2 দাগের অ্যান্সার। 2 দাগের অ্যান্সারটা বলো, সবাই বলো 2 দাগের অ্যান্সার। 2 দাগের অ্যান্সার আসলে যদি সবাই বলো সব কয়টা, তাহলে অ্যান্সারটা সঠিক, কারণ 2 দাগে হচ্ছে আমাদের চিন্তা, অনুভূতি, আবেগ, ভাষা সবকিছু প্রকাশ হয়ে যায় আমাদের যুক্তি বাক্যে। তার মানে 2 এর অ্যান্সার হচ্ছে ঘ। আমরা 3 দাগের অ্যান্সারটা দেখবো। 3 দাগের কোশ্চেনটা কি বলছে, সভ্য মানুষ এই পথের যাথার্থ কোনটা। এই কোশ্চেনটা একটু ভালোভাবে দেখবা। সভ্য মানুষের যাতার্থ কোনটা, মানে সভ্য মানুষ। ফার্স্ট অফ বলছে যাতার্থ। যাতার্থ মানে আমরা জানি হচ্ছে গুণ, গুণের কথা বলে, গুণ নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে আমাদের যাতার্থ। যেখানে বলছে যাতার্থ কোনটা, তো যাতার্থ হচ্ছে আমাদের যেটা হচ্ছে গুণ নিয়ে আলোচনা করে। তাহলে সভ্য মানুষের গুণ কি হতে পারে? সভ্য মানুষ মানে হচ্ছে তার আমাদের কি থাকবে, সে হচ্ছে তার মানুষ হওয়ার কারণে তার 2টা গুণ এক্সট্রা তো আছে, জীববৃত্তি এবং আরেকটা গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি, এবং তার আর একটা এক্সট্রা গুণ, যেহেতু সে সভ্য মানুষ তার মানে তার সভ্যতার এই গুণটা আছে। সুতরাং সভ্যতা বা সে হচ্ছে সভ্য, ঠিক আছে, এই সভ্য। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো তো এই 3টা অপশন কোথায় আছে, এই 3টা অপশন যেখানে আছে অ্যান্সার সেটাই হবে। 3 দাগের ঘ যারা বলছো তাদের অ্যান্সার সঠিক হওয়ার পসিবিলিটি বেশি। তো যারা যা বলছো বলো, কারণ অ্যান্সার আমরা ট্রাই করবো। আমরা হচ্ছে এখন নিজেদের ঝালাই করছি কোনটা হতে পারে। তাহলে হচ্ছে এখানে আমাদের কি হবে, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সভ্যতা। কারণ সভ্য মানুষের, সে ফার্স্ট অফ অল মানুষ হলে সে একটা জীব, তার মানে তার জীববৃত্তি আছে। সভ্য যেহেতু সে মানুষ তার মানে তার বুদ্ধিবৃত্তি আছে, আর সভ্য হওয়ার কারণে এক্সট্রা একটা গুণ, সে হচ্ছে সভ্যতা, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার। এটা নিয়ে একটু কথা বলা দরকার। এগুলো বেসিক কোশ্চেন, খুবই বেসিক কোশ্চেন, কিন্তু আমাদের একটু মানে জেনে রাখতে হবে যুক্তি বিদ্যায় আসলে শব্দ কত প্রকার। শব্দ বলতে আমাদের কাদের বলছে বলতো, শব্দ কত প্রকার। যুক্তিবিদ্যা আমাদের শব্দ, আমাদের হৃদয়ন জয়েন করছে আমাদের সাথে এখন। ওকে, আমাদের শব্দ কত প্রকার। শব্দ আমরা বলছি শব্দ, শব্দ কাকে বলে? অনেকগুলো বর্ণের সমষ্টি, অনেকগুলা বর্ণের সমষ্টি, অনেকগুলো বর্ণের সমষ্টি, ঠিক আছে, বর্ণের সমষ্টি। আর এই বর্ণগুলো কি কি? এই বর্ণগুলো হচ্ছে আমাদের এই ক, খ, গ, ঘ, এবং এই বর্ণগুলো কি হতে হবে? অর্থবোধক হতে হবে, অর্থবোধক। এই অর্থবোধক না হলে কিন্তু সেটা শব্দ হবে না। তো শব্দ আমাদের কয় প্রকার? শব্দ হচ্ছে 3 প্রকার। কি কি এই 3 প্রকার? কি কি যারা অ্যান্সার 3 প্রকার দেখাবো তাদের সঠিক। একটা হচ্ছে পদযোগ্য, একটা হচ্ছে পদযোগ্য, আর একটা হচ্ছে সহপদযোগ্য, সহপদযোগ্য, আর একটা হচ্ছে আমাদের পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ, পদ নিরপেক্ষ। তা এখন আমরা জাস্ট একটু পরে উদাহরণ দেখবো, তাহলে আমাদের পরবর্তী এটা সহজে হয়ে যাবে। পদযোগ্য মানে মনে করো রহিম, মানে যেটা হচ্ছে উদ্দেশ্য বিধে হতে পারে, সুন্দর, তারপর হচ্ছে চাঁদ, এগুলো সব হচ্ছে আমাদের পদযোগ্য। আর সহপদযোগ্য হচ্ছে টাটি, খানাখানি, টাট, গুলো, এগুলো সব হচ্ছে আমাদের টাটি, খানাখানি, গুলো, গুলিন, সব হচ্ছে সহপদযোগ্য। আর পদ নিরপেক্ষ মানে হচ্ছে আমাদের বা, হাই হাই, এগুলো সব হচ্ছে আমাদের মরি মরি, সব হচ্ছে পদ নিরপেক্ষ। তার মানে এখানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের 3।
এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে 3, মানে হচ্ছে 3 মানে হচ্ছে 4 দাগের খ অ্যান্সার হবে। যারা খ অ্যান্সার দিচ্ছে তাদের অ্যান্সার সঠিক। আমাদের শিফা একদম ডিটেলসে লিখে দিচ্ছে যে এটা পদযোগ্য, এটা সহপদযোগ্য। থ্যাংক ইউ। এখন দেখো কোন পদের সংখ্যা বা পরিমাণগত দিককে কি বলা হয়, কোন পদের সংখ্যাকে কি বোঝায়। আমরা একটু আগে দেখছিলাম কোন পদের যখন হচ্ছে তার গুণ বোঝায়, গুণ বোঝালে আমরা বলছিলাম হচ্ছে গুণ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে জাত্যর্থ। আর যদি সংখ্যা, এখানে বলছে সংখ্যা বা পরিমাণ বোঝায়, এই সংখ্যা বা পরিমাণগত দিক যদি বোঝায় তাহলে সেটা কি হবে, সংখ্যা বা পরিমাণগত দিক বোঝালে আহ, আসলে এটা ভাববার বিষয়। আমরা বলছি হচ্ছে উম এখানে 5 দাগ হচ্ছে কি হবে, গুণ বোঝা হচ্ছে যাতার্থ, আর এখানে সংখ্যা পরিমাণ বোঝা হচ্ছে বাক্যার্থ। ঠিক আছে, বাক্যার্থ। তাহলে আমাদের অ্যান্সার এখানে চাইবে কি, বাক্যার্থ। আর যাতার্থক পদ নিয়ে একটা আলোচনা করি। যাতার্থক পদটা কি, যে পদটা এই বাক্যার্থ বোঝাবে এই যাতার্থ বোঝাবে। মনে রাখবা যে এই পদটা আসলে আমাদের বাক্যার্থ যাত্য দুইটাকেই বোঝায়, তখন সেটা যাতার্থক পদ। আর অযাতার্থক হচ্ছে কি, যে যেকোনো কেবল একটাকে বোঝাবে, হয় বাক্যার্থ না হয় যাতার্থ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, দেখো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট 6 দাগের কোশ্চেন দেখি আমরা। বলছে পদের বাক্যার্থ হ্রাস বৃদ্ধি কি কিভাবে ঘটে, পদের যে বাক্যার্থ হ্রাস বৃদ্ধিটা কিভাবে ঘটে, 6 দাগের অ্যান্সারটা বলো একটু। হ্রাস বৃদ্ধিটা কিভাবে ঘটে, সবাই অ্যান্সার করবো। সবাই ক্লাস থেকে সবাই হাওয়া হয়ে যাচ্ছে কেন, তাদের কি প্রশ্ন কমন আসতেছে? ভাই এমন কমন জিনিসই আসবে, বাট আমাদের বাস্তবতা হচ্ছে আমরা ভুলে যাব, ভুল করব। সুতরাং ভুল যাতে না হয় একটু ওদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যয় আমাদের অ্যান্সার করছে ভালোই। খরগোশ, এখানে আমাদের সাথে খরগোশ ক্লাস করছে, ও অ্যান্সার দিচ্ছে। বৃষ্টি দে, রিধিও অ্যান্সার দিচ্ছে এখানে। ওকে, সবাই অ্যান্সার দাও। বাহ, আমাদের ইস্টাদ কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্ট, ও 2টা ক্লাস একসাথে করতেছে। ওকে, তাহলে আমরা বলছি এখানে পদের যে বাক্যার্থ যাতার্থ হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে। আমরা জানি পদের বাক্যার্থ যাতার্থ এই যে সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক বা বিপরীত, ব্যস্ত অনুপাতিক বা হচ্ছে বিপরীত সম্পর্ক। তো ব্যস্ত অনুপাতিক বা বিপরীত সম্পর্ক সেটা হচ্ছে আমাদের এই বিপরীত নিয়মে ঘটে থাকে। ঠিক আছে, বিপরীত নিয়মে। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 6 দাগের। যারা ক বলছো প্রত্যেকের অ্যান্সারই সঠিক। 6 দাগে ক হবে, কারণ পদের বাক্যার্থ হ্রাস বৃদ্ধিটা ঘটে আসলে বিপরীত নিয়মে। আর পদের বাক্যার্থ এখানে যে সম্পর্কটা 4 ভাবে দেখানো হয়েছে, আমি একটু বলি। যে বাক্যার্থ বাড়লে যথার্থ কমে, বাক্যার্থ কমলে যথার্থ বাড়ে। আবার যথার্থের কথা আগে বলা হয়েছে, যথার্থ কমলে বাক্যার্থ বাড়ে, যথার্থ বাড়লে বাক্যার্থ কমবে। এই যে 4টা ভাবে দেখাচ্ছে এবং চিত্র সহ দেখাতে হবে, তাহলে আমাদের সিকিউটা একটু সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এগুলো নিয়ে আমরা অনেক ফ্রি ক্লাস নিচ্ছি আগে, তোমরা যদি দেখো আমাদের ইউটিউবে তাহলে পাবা। ওকে, আমরা এখন মানুষ পদে যাথার্থ দেখবো। মানুষ পদে যাথার্থ, একটু আগে আমরা কিন্তু সভ্য মানুষের যাথার্থ দেখছি। তাহলে মানুষ পদে যাথার্থ কি, এগুলো কিন্তু প্রত্যেকটাই বোর্ড কোশ্চেন, মানে এই টাইপের কোশ্চেনের বাইরে কোশ্চেন আসে না পরীক্ষায়, সবগুলাই বোর্ড কোশ্চেন থেকে আসছে। সুতরাং হ্যাঁ, কেন করা যাবে না, অবশ্যই করে ফেলেন। বিয়ে করা ফরজ না? বিয়ে 18 বছর হয়ে গেছে, বিয়ে করেন, তো বিয়ে কেন করবেন না, করে ফেলেন, দাওয়াত দেন আমাদের। তাহলে আমাদের 7 দাগ কি হবে, মানুষ পদে যথার্থ বলছে, মানুষ পদে, তাহলে মানুষ পদে হতো ফার্স্ট অফ অল সে হচ্ছে মানুষ, মানে তার জীববৃত্তি আছে, মানুষ হওয়ার কারণে তার বুদ্ধিবৃত্তি আছে। এখানে দুইটা জিনিস আসবে, জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। আমরা যেন আবেগে অন্য কিছু দাগায় না দিই, এখানে কিন্তু দুইটা জিনিসের বেশি আসবে না, কারণ মানুষ মানে তার মানুষ হওয়ার কারণে এক্সট্রা একটা গুণ আছে, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। আর জীববৃত্তি তো মানুষের একটা জীব। ঠিক আছে, অ্যান্সারটা ঘ হবে। যারা ঘ অ্যান্সার দাগাইছো, ঘটা বলছো, তাদেরটা সঠিক। বাংলাদেশ কোন ধরনের শব্দ, এটা বলো। আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো, এটা নিয়ে আলোচনা করছি একটু আগে, এখন করা লাগবে না। আমরা একটু আগে আলোচনা করছি যে আমাদের কোনটা পদযোগ্য, কোনটা সহপদযোগ্য, কোনটা পদ নিরপেক্ষ আমরা পারবো। কোনটা পদ নিরপেক্ষ, কোনটা সহপদযোগ্য, কোনটা পদযোগ্য আমরা জানি। এখন পদ সাপেক্ষটা আমি একটু আলোচনা করি। সাপেক্ষটা কি, সাপেক্ষটা হচ্ছে নির্ভরশীল। যখন আমি একটাকে সংজ্ঞায়িত করতে গেলে আমার আরেকটা লাগবে, আমি একটাকে সংজ্ঞায়িত করতে গেলে আরেকটা লাগবে। নিজে নিজে সংজ্ঞায়িত হবে না, নির্ভরশীল থাকবে যে পদ অন্য। শিফা, আসলে এটা
ওকে, তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা বলছি যে সাপেক্ষ পদ মানে নির্ভরশীল, মানে হচ্ছে এটাকে অর্থনীতি ভাষায় বলা হয় পরিপূরক। ঠিক আছে, পরিপূরক যেগুলা সেগুলো সবই হচ্ছে আমাদের সাপেক্ষ হবে। তো এখানে আমাদের বাংলাদেশ আসলে একটা মানে বাংলাদেশটা কিন্তু আমাদের পদযোগ্য, কারণ এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য বিধেয় দুইটাই হতে পারে। যে সকল শব্দ উদ্দেশ্য বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তারা সবাই হচ্ছে তারা সবাই হচ্ছে তারা সবাই হচ্ছে আমাদের পদযোগ্য শব্দ। ঠিক আছে, তাহলে বাংলাদেশ একটা পদযোগ্য শব্দ। সাপেক্ষ বললাম, নির্ভরশীল। এই সাপেক্ষ যদি একটা উদাহরণ বলি তাহলে তোমাদের ওই যে এখন যেভাবে কথা বলছো ওটার বলি, এটা হচ্ছে স্বামী স্ত্রী। দেখো, স্বামীকে সংজ্ঞায়িত করতে গেলে স্ত্রী লাগবে, কার কোন স্ত্রী স্বামী, আর স্ত্রীকে সংজ্ঞায়িত করতে গেলেও স্বামী লাগবে। এই যে একটাকে সংজ্ঞায়িত করতে গেলে আরেকটা লাগে, এগুলো সব হচ্ছে সাপেক্ষ। তারপরে হচ্ছে আমরা দেখবো নেক্সট, এটা হচ্ছে পদযোগ্য ছিল, এই টাটি খানাখানি, এটা কি? একটু আগে এটা নিয়ে বলছি আমি কথা। এইগুলো হচ্ছে কোন ধরনের শব্দ? এই এটা কোন ধরনের শব্দ? ভাই, বউ খুঁজে দিতাম, নিজেরটাই ঠিক হয় নাই ভাই, তোমারটা কিভাবে খুঁজি? আহ আট দাগ কি হবে? আট দাগ, আমাদের আট দাগ কি হবে? আট দাগ ঘ বলছো তোমরা, আট দাগ ঘ। কি রে, আমি নয় দাগে আছি এখন। আমি কি তোমাদের এখানে পিছায় আছে একটু লাইভে? আমারটা পিছনে দেখাচ্ছে কেন? ও, আমাদের আলিজা তানহা, ও বলছে নয় খ হবে। আচ্ছা, নেক্সট বাকিরা বলো একটু। ইশরাত নয় খ, স্নেহা, সামিহা নয় গ কিল্লাই হয়, নয় কেমনে গ হয়? আবেগে লিখতেছো? সুখা আহমেদ নয় খ, খরগোশ খ, আরিফা ওকে খ। তারপর হচ্ছে প্রত্যয় খ, ওকে বৃষ্টি খ। হ্যাঁ, যারা খ বলছো প্রত্যেকে সঠিক। হ্যাঁ, আনুষা খ, রুদ্র খ। হ্যাঁ, নয় দেখ, দেখো টাটি খানাখানি এলো সহপদযোগ্য। আর পদযোগ্য বলছিলাম রহিম করিম সাত্তার, এটা বাংলাদেশ ছিল, ওটাও পদযোগ্য। আর পদ নিরপেক্ষ হচ্ছে বাহ, হাই হাই, মরি মরি, সি সি, এগুলো সব পদ নিরপেক্ষ। আর নির্দিষ্ট এটা তো হবে না, এটা কি অপশন? তাহলে যারা নয়ের খ বলছো প্রত্যেকের আনসার সঠিক। নেক্সট হচ্ছে আমরা এইটা দেখি যে মানুষ, মানুষ, জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষ এটা হচ্ছে বলছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি প্লাস জ্ঞান। এখানে ব্যাখ্যার্থ কোনটি? এখানে ব্যাখ্যার্থ কোনটাকে বোঝাচ্ছে একটু বলো, এই কোশ্চেনটা একটু ভাবার আছে। এখানে ব্যাখ্যার্থ কোনটা? সবার নয়ের অ্যান্সার হয়েছে? নয়ের অ্যান্সার সবার ঠিক আছে? একটু এখন এটা বলো। এখন এটা বলো সবাই, একটু ক্লাসে তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও, এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন করো যারা হচ্ছে এরকম ফাঁকিবাজ আছে, মানে কলেজে হচ্ছে লজিক ক্লাস করে নাই বা লজিক পড়ে নাই, ফাঁকি দিছে, বা ফোর্থ সাবজেক্ট মনে করে হচ্ছে পড়ে নাই কিন্তু এখন মনে হচ্ছে খুবই কঠিন, তাদেরকে একটু মেনশন করিও এবং তাদের কাছে ক্লাসটা শেয়ার করে দিও। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আমাদের আলিসা তানহা বলছে 10 দাগ হচ্ছে আহ, খ হবে। আচ্ছা, এখানে বলছে জ্ঞানী, এখানে হচ্ছে এখানে ব্যাখ্যা অর্থ কোনটা হবে? ব্যাখ্যা অর্থ কোনটা হবে? এখানে ব্যাখ্যা অর্থ কোনটা হবে বলো দেখি। আমাদের কলেজে যেসব ফ্রেন্ডরা এরকম খুব কান্নাকাটি করতেছে এগুলো নিয়ে তাদেরকে দিও, তারা হচ্ছে এই কান্নাকাটি থেকে রেহাই পাবে অ্যাটলিস্ট। 10 দাগ হচ্ছে খ বলছো তো সবাই? ওকে, 10 দাগ খ। হ্যাঁ, 10 দাগ খ হবে ভাইয়ারা। 10 দাগ দেখো এখানে খ, কারণ হচ্ছে জ্ঞানী মানুষ। এখানে হচ্ছে এটা সংখ্যা বোঝাচ্ছে। যদি কোনো একটা শব্দ দ্বারা, পদ দ্বারা সংখ্যা বোঝায় তাহলে সেটা হচ্ছে বাক্যার্থ। যখন কোনো পদ দ্বারা এরকম যাথার্থ বোঝাচ্ছে, এগুলো এটা যাথার্থ, এটা যাথার্থ, এটাও যাথার্থ, তাহলে জ্ঞানী মানুষটা এখানে জাস্ট অনলি আমাদের কি হচ্ছে? অনলি আমাদের বাক্যার্থ। সুতরাং আমাদের জ্ঞানী মানুষ হচ্ছে বাক্যার্থ। যারা ক বলছে তাদের সঠিক, কেউ খ বলছে না তাদেরকে সঠিক বলছে নাকি? না, এখানে ক হবে, জ্ঞানী মানুষটাই। দেন হচ্ছে আহ সি সি, এইটা বলো কি? এটা তো আমরা একটু আগে পড়েছি, এটা খুব সহজে পারবা। জ্ঞানী মানুষ ছিল, দেন হচ্ছে এখানে কোনো সমস্যা নাই, এখন থাকো। ওকে, আমাদের উম, 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 এটা বলো, জ্ঞানী মানুষ তো গেছে। ভাই, আমি এত পিছনে কেন লাইভে? বলছে আহ সি সি কোন ধরনের শব্দ? এটা হচ্ছে
কি বৃষ্টি বলছে হচ্ছে পদ নিরপেক্ষ, এটা পারা যাবে। এটা হচ্ছে আমি একটু আগে বলছি এটা পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ, কারণ এগুলো দ্বারা আমাদের পদ উদ্দেশ্য বিধেয় হতে পারে না, সাহায্য নিয়ে হওয়ার যোগ্যতা অর্জন করে না, যার কারণে সবাই অ্যান্সার বলছে যেগুলো সেটাই সঠিক। এইগুলো এই সহজই কোশ্চেন, এই সহজ কোশ্চেনই পরীক্ষা আসবে, ঠিক আছে। আমরা নেক্সটে চলে যাই। নেক্সট বলছে আমাদের শব্দ কত প্রকার, একটু আগে দেখছি শব্দ হচ্ছে 3 প্রকার: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। এটা আমরা জানি। আমি নেক্সট কোশ্চেনে চলে যাই, এটা সহজই ছিল। এবং এটা বলছে এবং অথবা খুব, এটা কোন ধরনের এবং অথবা খুব, একটু এটা বলো। শিফা খ বলছে, ওর যে চকলেট পাওনা ছিল ওটা মাইনাস, এটা হচ্ছে প্লাস আর মাইনাস হয়ে গেছে এটা। তো এখানে হচ্ছে আমরা বললাম যে এবং অথবা খুব এগুলো কোন ধরনের শব্দ হবে, এগুলো হচ্ছে কোন ধরনের শব্দ। 12 দাগ বলছে হচ্ছে 13 দাগে আছে, আমরা এখন 13 দাগ, এটা কোনটা হবে? ও মারে ও মা, ও আচ্ছা, চাটকে ভাষা আসলে সুন্দর আছে, এদের কথা শুনলে বোঝা যাচ্ছে। বলো এটা আনসার কি হবে? 13 দাগ কি হবে? এবং অথবা খুব। এবং অথবা খুব হচ্ছে কোন ধরনের শব্দ? এগুলো হচ্ছে আমাদের বললাম কি, এগুলো হচ্ছে আমাদের পদযোগ্য হবে নাকি সহপদযোগ্য হবে? এগুলো সবই হচ্ছে খ হবে। যারা অ্যান্সার খ বলবা প্রত্যেকে অ্যান্সার সঠিক, খ হবে এগুলা। কারণ এবং অথবা খুব এগুলো খ, সহপদযোগ্য, ঠিক আছে। এগুলো অ্যান্সার হচ্ছে খ, সহপদযোগ্য। ওকে, তাহলে অ্যান্সার কিন্তু খ ছিল। আমরা নেক্সট একটু কঠিন কোশ্চেন আসুক, সহজ কোশ্চেন। আমি এখন কঠিন কোশ্চেনে 20+ যাবো, কঠিন কোশ্চেন। আচ্ছা, তাহলে বলছি পদের কোন দিককে জাতর্থ বলে? পদের হচ্ছে জাতর্থ মানে গুণগত দিক। এটা আমি না বলি, তোমরাই বলো। এটা হচ্ছে দেখাই দেয়, এটা হচ্ছে গুণগত দিক। পদের আসলে গুণগত দিক কেমন হচ্ছে, গুণগত দিককে বলবে হচ্ছে আমাদের গুণগত দিককে বলবে হচ্ছে আমাদের যথার্থ, ঠিক আছে। এটা সহজ ছিল। দেন আমরা এখন এটাতে আসি। এটা আসলে একটু ইনকমপ্লিট কোশ্চেন চলে আসছে, কারণ এখানে যে ফুল হয় সুন্দর প্লাস টি বা টা হয় হাই, এখানে হচ্ছে আমাদের এই উদ্দীপকে হর চিহ্নটা আসলে পদ বোঝাচ্ছে। এই ফুলটা এখানে হচ্ছে এটাকে হর চিহ্ন থেকে আসলে ভুল করছে, বুঝছো। এটা হবে আসলে আমাদের আহ পদ হবে, একটা পদ, ঠিক আছে। নেক্সটে চলে যাই। নেক্সট বলছে হচ্ছে এই যে উদ্দীপকে হাই হাই ছিল, উদ্দীপকে হাই হাই আমরা জানি, উদ্দীপকের হাই হাইটা হচ্ছে আমাদের উদ্দীপকের এই যে আমাদের হাই হাইটা, এই যে হাই হাই মরি মরি এগুলো হচ্ছে যদি থাকে তাহলে আমরা জানি পদ নিরপেক্ষ হবে। এগুলো পদ নিরপেক্ষ, এগুলো তো আমরা জানি। আমি সহজ কোশ্চেন গুলো অ্যাভয়েড করে চলে যাচ্ছি। এখন এখানে আসো, এই কোশ্চেনে অ্যান্সারটা দাও, এই কোশ্চেনে অ্যান্সারটা দাও। এটা কি হবে? 17 দাগ। আমরা 17 দাগে চলে আসছি। 17 দাগে অ্যান্সারটা কি হবে বলো? 17 দাগে অ্যান্সারটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো, ক্লাসের মানুষজন কমে যাচ্ছে, তারা কোথায় চলে যাচ্ছে? এখানে বলছে হচ্ছে সমষ্টিবাচক পদ কোনটা। সমষ্টিবাচক মানে হচ্ছে মানে অনেককে একত্রিত অর্থ বোঝাবে, একত্রিত অর্থ, একত্রিত হওয়া বোঝাবে এখানে। যেমন হচ্ছে মনে করো আমরা বলছি এখানে সততা, এখানে কিছু একত্রিত হচ্ছে না। এখানে শিক্ষক, এখানে একত্রিত হচ্ছে না। বই, এখানে একত্রিত, এখানে অনলি গ্রন্থাগার। গ্রন্থ মানে হচ্ছে গ্রন্থের আগার। এই গ্রন্থের আগারটা হচ্ছে আমাদের গ্রন্থাগারের হচ্ছে এক কথায় প্রকাশ, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, গ্রন্থাগার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই সব পারে, ব্রিলিয়ান্ট, সবাই বেশি ব্রিলিয়ান্ট, কিন্তু দিন শেষে পরীক্ষাতে ভুল করে আসো। কি করা উচিত তোমাদের? তাহলে গ্রন্থাগার হচ্ছে আমাদের সমষ্টিবাচক পদ, যে অনেকগুলো বই একত্রিত হয়ে গ্রন্থাগার বলতেছে, পাঠাগার, ঠিক আছে। এখন নেক্সট কোশ্চেন, যদি তাহলে, এটা বলো। যদি তাহলে সম্বোধিত বাক্য কি বলা হয়? এটা যে পারবে তার জন্য এটা কি হবে বলো? যদি তাহলে, যদি ডট 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 তাহলে, এটা কোন ধরনের বাক্যকে নির্দেশ করতেছে? যদি তাহলে কোন ধরনের বাক্যকে নির্দেশ করতেছে বলো তো দেখি। 18 দাগ বলছে হচ্ছে আমাদের মারুফ বলছে খ, আজিদ দাস বলছে খ, খরগোশ আমাদের বলছে খ, সামে বলছে খ, স্যার ওরা ক্লাস না করে বিদেশ যাচ্ছে। হ্যাঁ, বুঝাইয়া দেন, আমি এটা বুঝাই দেবো, পপি এটা বুঝাই দেবো।
আমাদের ইরশাদ বলছে খ, একটা এটা কিসের? শুভ, এটা হচ্ছে যুক্তিবিদ্যার ক্লাস, ক্যাপশন দেওয়া আছে। মুক্তা বলছে খ। ওকে, তাহলে হচ্ছে আমরা বলছি যদি তাহলে এমন থাকে তাহলে সেটা কি হবে। এটা কিন্তু ইন্টারেস্টিং। আমরা বলছিলাম একটা কথা, প্রাকল্পিক। তোমরা সবাই অ্যান্সার করো, আমি দেখতেছি। প্রাকল্পিক আর বলছিলাম কি বৈকল্পিক। হাতের লেখা বেশি ভালো হচ্ছে কেন? তো কথা হচ্ছে প্রাকল্পিক আর বৈকল্পিক। এখানে প্রাকল্পিক আর বৈকল্পিকের যে বিষয়টা, প্রাকল্পিক মানে হচ্ছে যখন আমাদের কোনো সেন্টেন্স কি হবে, আমাদের সেন্টেন্স এই যদি তাহলে দিয়ে শুরু হয়, যদি সেন্টেন্সে যদি তাহলে থাকে, এগুলা থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের মানে প্রাকল্পিক হবে। যদি কোনো সেন্টেন্স যদি ডট ডট তাহলে থাকে, বা যদি ডট ডট যদি ডট ডট যদি ডট ডট কি হয় তবে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের সেটা হবে কি, সেটা হবে আমাদের প্রাকল্পিক। ঠিক আছে। আর যদি বলি বৈকল্পিক, সেটা হচ্ছে হয় ডট ডট না হয় থাকে। যদি হয় ডট ডট না হয় থাকে, কোনো সেন্টেন্সের গঠনটা যদি এমন হয় যে হয় ডট ডট না হয়, তাহলে সেটা হচ্ছে বৈকল্পিক। যদি কোনো সেন্টেন্সের গঠনটা এমন হয় যে সেটা হচ্ছে, তাহলে প্রাকল্পিক কারা হবে, যখন কোনো সেন্টেন্সে যদি ডট ডট তাহলে থাকে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু একটু ঝামেলা ছিল, এই কোশ্চেনের অ্যান্সারে নাই। আর বৈকল্পিক হচ্ছে হয় ডট ডট না হয় হয়, তাহলে সেটা হবে আমাদের হচ্ছে বৈকল্পিক। দেন আমরা এখানে চলে যাই। এটা হচ্ছে আমাদের যদি তাহলে বিষয়টা আসতেছে। এটাকে আবার এক দৃষ্টিতে সাপেক্ষ বলা হয়। এটাকে আবার এক দৃষ্টিতে সাপেক্ষ বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে এটা হচ্ছে নির্ভরশীল থাকে, যদি এটা হয় তাহলে ওটা হয়। ঠিক আছে, এই দৃষ্টিতে তোমাদের অ্যান্সার খ সঠিক। বাট যখন প্রাকল্পিক অপশন থাকবে, কখনো সাপেক্ষ দেখাবা না, তখন প্রাকল্পিক দেখাবা। আরেকটা জিনিস বলি, আমাদের এই যে এইটা কেন সাপেক্ষ হচ্ছে আমি কিন্তু বলছি, আবার বলি যে সে যখন হচ্ছে কোনো সেন্টেন্স এমন হবে যে আমাদের হয় হয় বা যদি তাহলে থাকে, এরকম থাকে, তাহলে কিন্তু সেটা সাপেক্ষ হবে। আমার এখন অনেক কোশ্চেন, আমার 15 মিনিটের মতো সময় আছে, আমি একটু শেষ করি কিন্তু। দেখো বলছি কলম কোন ধরনের পদ? কলম, কলম আসলে কোন ধরনের পদ হবে? কলম দ্বারা কি বোঝাচ্ছে? কলম, একটু বলো তো কলম দ্বারা কি বোঝাচ্ছে? সবাই একটু রেসপন্স করো, সবাই রেসপন্স করে দাও। হ্যাঁ, এটা দিয়ে ওঠা হয়। 19 দাগ কি হবে? আমাদের আজিত ভালো অ্যান্সার করতেছে, রিপ্লাই করছে সবাই। আমাদের সুক্তাও ভালোই রিপ্লাই করতেছে। আজিত, সুক্তা সবাই বলছে খরগোশ, বলছে ঘ। সবার অ্যান্সার এখনো ঘয়ে আছে। সুমাইয়া ঐশী, থ্যাংক ইউ, তুমি বলছো ঘ। বাকিরা অ্যান্সার করো, সবার অ্যান্সার দেখতে যাচ্ছি আমি, কে কোনটা ভাবতেছো। ওকে, তাহলে দেখো আমরা আসলে বলছি কলম, এটা একটা বস্তু ভাই, এটা একটা বস্তুবাচক পদ। এটা কখনো যৌগিক না, এটা কোনো সমষ্টিবাচক না, এটা কোনো সাপেক্ষ না। খুবই সিম্পলি ভাবা হচ্ছে এটা একটা বস্তুবাচক। যারা বলছো তাদের প্রত্যেক সঠিক। আমাদের আলিজা হয়েছে এগুলো লজিক, আমিও ভাবি এগুলো আসলে কেন লজিক। দেন হচ্ছে বলছি অন্ধ ও বোবা, এই দুটো কোন ধরনের পদ? অন্ধ ও বোবা, অন্ধ ও বোবা হচ্ছে কোন ধরনের পদ? সামিয়া জাহান, আনুষা বলছে হ্যাঁ। প্রত্যেকের আনসার সঠিক হয়েছে, যারা ঘ বলছো। এসপি স্টোরি ঘ, সাব্বির ঘ। হার্ড পড়লে কোনো কিছু হার্ড না, যারা পড়তেছে কম তাদের কাছে হার্ড, বুঝছো সনি ভাই? তো এই জন্য যারা কম পড়তেছে তাদের কাছে আসলে হার্ড হয়ে গেছে। ওকে, 20 দাগ অন্ধ বোবা, এই দুটি কোন ধরনের পদ? অন্ধ বোবা, দেখো অন্ধত্ব মানে সে হচ্ছে চোখে দেখতেছে না, তার মানে তার চোখে দেখার যেটা স্মৃতিশক্তি নাই, চোখে দেখার সে মানে দৃশ্যশক্তি নাই। তো এটা হচ্ছে মানে একটা কি, তার চোখের দেখাটাকে ব্যাহত হচ্ছে। যখন কোনো পদ দ্বারা কোনো একটা মানে মূল তার যে কাজ, মনে করো চোখের কাজই চোখ দেখবে, দর্শন করবে, বাট সেটা যদি আমার না হয়, তাহলে সেটা আমার ওই চোখের কিন্তু ব্যাহত হচ্ছে। প্লাস বোবা, যার মুখ মানে কি, সে কথা বলবে, যদি সে কথা বলতে না পারে তাহলে এটা ব্যাহতার্থ হচ্ছে, তার ব্যাহত হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের ব্যাহতার্থক পদ। ঠিক আছে, মানে যখন কোনো কিছু ব্যাহত হবে তখনই হচ্ছে ব্যাহতার্থক পদ হবে।
এটাকে বুঝতে পারছো? 20 দাগ ব্যাহতার্থক কেন? যখন আমার যে অঙ্গ বা যে জিনিসটার যে কাজ সেটা যদি সে কাজ না করা যায় তাহলে সেটা ব্যাহতার্থক। বাংলাদেশে এটাকে অনেকে মানে মানে কি হেলিকপ্টার বানাইছিল কিন্তু একটা ওড়ে নাই, তার মানে ও কাজটাই ব্যাহত হয়েছে। আর যখন আমাদের একজন জুলহাস না কোন একটা ভাই বানাইছে ওটা কিন্তু চলছে, উড়ছে, তখন ওটা কিন্তু ব্যাহতার্থক পদ না। ওকে, নেক্সট সে যাই তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা। এই একটু আগে এটা নিয়ে আলোচনা করছিলাম, স্বামী স্ত্রী কোন ধরনের পদ, স্বামী স্ত্রী কোন ধরনের পদ, এটা আমরা একটু আগে আলোচনা করছিলাম। মানে স্বামীকে সংজ্ঞায়িত করতে গেলে স্ত্রী লাগবে, স্ত্রীকে সংজ্ঞায়িত করতে গেলেও স্বামী লাগবে, কোনো এক পক্ষকেই সংজ্ঞায়িত করতে হলে অপর পক্ষ মাস্ট বি লাগবে। এই ধরনের পদকে আমাদের কি বলবে? এই ধরনের পদকে আমাদের কি বলবে বলো তো দেখি? ওকে, আমরা বলছি স্বামী স্ত্রী কোন ধরনের পদ। স্বামী স্ত্রী মানে সেটা কি নিরপেক্ষ? না। সাপেক্ষ? অনির্দিষ্ট? না। নর্থক? না। স্বামী স্ত্রী ভাই দুজন দুজনের উপর নির্ভরশীল, তো তারা একজনকে সংজ্ঞায়িত করতে গেলে অপরটা লাগবে, সুতরাং এটা হচ্ছে আমাদের সাপেক্ষ। ঠিক আছে, সাপেক্ষ। সাদা ও অসাদা, হ্যাঁ এখন একটু বলার মতো কিছু আসছে এতক্ষণ পরে। সাদা ও অসাদা এটা হচ্ছে কোন ধরনের পদ? এই যে সাদা আর অসাদা, সেম যদি বলি সবুজ আর সেটা যদি বলি অসবুজ, তাও একই জিনিস বোঝাচ্ছে। সবুজ আর ও শিট, অসবুজ। ঠিক আছে, আমি আবেগে দন্তস্বয় রস্য দিয়ে ফেলছি। যদি বলি হচ্ছে মানুষ, অমানুষ, এমন কিছু থাকে, মানে আমার সম্পূর্ণ বাক্যার্থকে অস্বীকার করবে। যখন আমার সম্পূর্ণ বাক্যার্থকে অস্বীকার করবে, সম্পূর্ণ সংখ্যা বা বাক্যার্থকে অস্বীকার করবে, যখন সেটাকে অস্বীকার করা হয়, এরকম অস্বীকার করা হবে, অস্বীকার করা হয়, তখন সেটা হচ্ছে আমাদের কি বিরুদ্ধ পদ হয়ে যায়, তখন সেটা হচ্ছে আমাদের বিরুদ্ধ পদ হয়ে যায়। যারা 22-এর খ বলছো প্রত্যেকের অ্যান্সারই সঠিক। 22-এর খ হবে, 22-এর খ, কারণ বিপরীত না, এটাকে বিপরীত আর বিরুদ্ধ আলাদা জিনিস। বিপরীত মানে হচ্ছে মানে আংশিক অংশকে তোমার হচ্ছে মানে এ করে, আংশিক অংশকে নেগলেক্ট করে, মানে অস্বীকার করে। মনে করো লাল সাদা, লাল কালো, সবুজ হলুদ, ভালো খারাপ, মানুষ গরু, এটা হচ্ছে বিপরীত সব। বাট আমার যখন পুরো বাক্যার্থ থেকে অস্বীকার করবে, লাল বাদে যত রঙ আছে সব হচ্ছে অলাল, সবুজ বাদে যত রঙ আছে সব হচ্ছে অসবুজ, সাদা বাদে যত রঙ আছে সব হচ্ছে অসাদা, যদি বলি সাদা কালো তাহলে সেটা বিপরীত হবে। তাহলে আমার সাদা বাদে যত রং সব হচ্ছে অসাদা, মানে পুরো বাক্যার্থকে যখন এরকম অস্বীকার করা হবে মনে রাখবা সেগুলো হচ্ছে বিরুদ্ধ পদ। আমি আবার বলি, সকল বিরুদ্ধ পদ বিপরীত পদ, সকল বিরুদ্ধ পদ কিন্তু বিপরীত পদ, কিন্তু সকল বিপরীত পদ কিন্তু বিরুদ্ধ পদ হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা তারপরে চলে যাই। তারপরে হচ্ছে আমাদের আহ হলুদ ও অহলুদ, এটাও পারবা। এই হলুদ আর অহলুদ বুঝতে পারছে, হলুদ এবং অহলুদ হচ্ছে আমাদের বিরুদ্ধ পদ, কারণ হলুদ ছাড়া আর হলুদ ছাড়া যত রঙ সব হচ্ছে অহলুদ, তার মানে এটা হচ্ছে আমাদের বিরুদ্ধ পদ। এটাও খুবই সহজ। আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। আহ যে পদের নিজস্ব অর্থ আছে তাকে কি বলে? এটা বলো, এটা হচ্ছে একটু মানে ঝামেলা লাগতে পারে অনেক সময়। যে পদের নিজস্ব অর্থ আছে তাকে কি বলে? যে পদের নিজস্ব অর্থ আছে তাকে কি বলে? 24 নাম্বারটার অ্যান্সার করো। হুম, এরকমই কোশ্চেন আসবে, এর বাইরে কঠিন আসবে না ভাইয়ারা। তো এরকম কোশ্চেন যাতে ভুল না হয় সেদিকে আমাদের একটু মনোযোগ দিতে হবে, যেন এরকম কোশ্চেন আমি ভুল না করি। ঠিক আছে, হ্যাঁ 24 দাগের অ্যান্সার বলতে বল, 24 দাগ। অজিত সবসময় ফার্স্ট। ইতু, ইতু 24 দাগ স্যার। খরগোশ 24। ইশরাত বলছে। সুক্তা আহমেদ, বলো সবাই 24 দাগে অ্যান্সার দেখতে চাই, 24 দাগটা অ্যান্সার দেখতে চাচ্ছি। 24 দাগ কখনোই খ হবে না, যারা অ্যান্সার দিচ্ছে ওর কাটার দরকার নেই, খ যেটা বলছে ওটা হবে না। 24 দাগ দেখো অ্যান্সারটা কি, তোমরা দেখলে হা হয়ে যাবা। নিরপেক্ষ ভাই, যার সে কারোর পক্ষে না ভাই। মনে করো আমি আওয়ামী লীগ না, আমি বিএনপিও না, আমি সাধারণ জনগণ, আমি হচ্ছে নিরপেক্ষ, আমি কাউরে ভোট দিব না ভাই, আমি না ভোট, মানে আমি নিরপেক্ষ। তার মানে যে কারো দলের নাই, মনে করো একটা আমার মনে করো নির্বাচন হচ্ছে, তো আমি নির্বাচন হলে আমি সেখানে ভোট দিতে যাবোই না, সে দলই হোক।
আমার একটা দলও ভালো লাগে না মনে করো, তার মানে আমি হচ্ছে নিরপেক্ষ। এরকম যার নিজস্ব একটা কি আছে, নিজস্ব অর্থ আছে, সারা নিজের মতো করে চলতে পারবে, এ নিজের মতো নিজের অর্থ থাকায় হচ্ছে নিরপেক্ষ, স্বাধীন। ঠিক আছে, তার মানে এটা হবে নিরপেক্ষ ভাই। তোমরা যারা বলছো নিজের অর্থ আছে নির্দিষ্ট পদ, না, নির্দিষ্ট পদ মানে যাকে নির্দিষ্ট করে বলা হয়। ঠিক আছে, এবং সদর্থক না, সদর্থক মানে যেটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ বাচক, এটা হবে না। আর আর সাপেক্ষ তো হবেই না, সাপেক্ষ তো নির্ভরশীল। ওকে, নেক্সট 25 দাগ, নিচের কোনটি বস্তুবাচক? এই বস্তুবাচক বলতে আমরা একটু আগে বলছিলাম যে কলম কোন ধরনের পদ, কলম হচ্ছে বস্তুবাচক পদ, আর পিতা হচ্ছে এটা বস্তুবাচক না, মাতাও বস্তুবাচক না, শিক্ষকও বস্তুবাচক না। এই তিনটা হচ্ছে ব্যক্তিবাচক। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে আমাদের ব্যক্তিবাচক। এই যে এই তিনটা হচ্ছে ব্যক্তিবাচক। আর অনলি আমাদের এই স্যার, কলম স্যারটা হচ্ছে আমাদের বস্তুবাচক। ওকে, তাহলে আমরা বুঝলাম কোনটা ব্যক্তিবাচক আর কোনটা বস্তুবাচক। নিচের কোনটি কোনটি মানসিক প্রক্রিয়া? কোনটি মানসিক প্রক্রিয়া এটা বলো, কোনটি মানসিক প্রক্রিয়া? নিচের কোনটা মানসিক প্রক্রিয়া? 26 নাম্বারে চলে আসো। 26 নাম্বারটা আমাদের যুক্তি বাক্যর কথা বলছে। যুক্তি বাক্য আমরা জানি যে অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয়, ভাষায় প্রকাশ করা হয় কাকে? ভাষায় প্রকাশ। কার ভাষায় প্রকাশ? যখন আমাদের অনুমানকে ভাষায় প্রকাশ করা হয়, অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় সে হয় যে আমাদের যুক্তি বাক্য বা যুক্তি। এরপরে বলছি আমরা হচ্ছে বাক্য। বাক্য মানে যার উদ্দেশ্য বিধেয় থাকবে, উদ্দেশ্য আর বিধেয় থাকবে। সংযোজক হচ্ছে হয়, হন, এগুলো হচ্ছে নয়, নন, এগুলা। এবং সংযোজক হচ্ছে আমাদের কি? সংযোজক হচ্ছে সদর্থক নর্থক হতে পারে। বাট মানসিক প্রক্রিয়া, এই কোশ্চেনের অ্যান্সার আমাদের এখানে অবধারণে। কারণ অবধারণ হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, আর এটা কিন্তু মানসিক প্রক্রিয়া না, এটা হচ্ছে ভাষায় প্রকাশিত হবে। ভাষায় প্রকাশ তো আর মানসিক প্রক্রিয়া থাকতে পারে না। মানসিক প্রক্রিয়া মাথায় থাকবে, আমি কারোর সাথে শেয়ারই করবো না, আমার ব্রেইনে আছে, আমার মনে আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের অবধারণ। ওকে, 26 থেকে ঘ, প্রত্যেকে ঘ বলছো, মানে তোমরা প্রচুর অ্যাডভান্স এখানে। আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে বলছে অবধারণ কি? অবধারণ হচ্ছে দুটো শব্দের মিলন, দুটি পদের মিলন, নাকি দুটি ধারণার মিলন, না দুটি বাক্যের মিলন? দুটি ধারণার মিলন। এই অবধারণটা দুটি ধারণাকে মিলন করে, এবং দুইটা ধারণা থাকে এখানে। আংশিক ধারণা বললে সেটা হচ্ছে অবধারণ, আংশিক ধারণা বললেই অবধারণ। একটি যুক্তিবাক্য কয়টি অংশ থাকে? আমরা একটি যুক্তিবাক্য কয়টি অংশ থাকে একটু আগে বলছি, বাট অনেক সময় বাক্য থেকে যুক্তিবাক্যে রূপান্তর করতে গেলে লাগে। আমি একটু ছোট্ট করে বলে দেই, এটা হচ্ছে খুবই কমন জিনিস, ছোট বাচ্চাদের একদিন বললে মনে থাকবে। উদ্দেশ্য, তারপরে হচ্ছে সংযোজক, তারপরে হচ্ছে বিধেয়। এই তিনটা জিনিস হচ্ছে একটা যুক্তি বাক্যের অংশ। তার মানে হচ্ছে এক নাম্বার, এই 2 নাম্বার, এই 3 নাম্বার। তাহলে যুক্তি বাক্যের অংশ হচ্ছে কয়টা? 3টা। এইটা অ্যান্সার। যুক্তি বাক্যের অংশ হচ্ছে কয়টা? 3টা। ঠিক আছে, নেক্সট, কয়টি ধারণার সমন্বয়ে অবধারণ গঠিত হয়? এটা আমরা জানি, কয়টি ধারণার সমন্বয়ে অবধারণ গঠিত হয়। খুবই সিম্পল একটা কোশ্চেন। অবধারণ গঠিত অলওয়েজ আমাদের, তোমাদের অ্যান্সার গুলো দিচ্ছি না কারণ সহজ জিনিস বলে, আমি দেখতেছি তোমাদের অ্যান্সার গুলা। অবধারণ তোমরা অ্যান্সার করতে থাকো, যেহেতু পরে আসতেছে একটু পরে পরে। আমাদের এখন বলছি কয়টি ধারণার সমন্বয়ে অবধারণ গঠিত হয়। অবধারণ অলওয়েজ সবসময় আমাদের এখানে একটু আগে দেখছি অবধারণ গঠিত হবে অলওয়েজ দুইটি ধারণার মাধ্যমে। অবধারণ গঠিত হবে সবসময় দুইটি ধারণার মাধ্যমে। অলওয়েজ এখানে দুইটা ধারণা আসবে, দুইটার বেশি ধারণা আসতেই পারবে না অবধারণে। দুইটা ধারণা থেকেই অবধারণ গঠিত হয়। ওকে, সবার অ্যান্সারই হচ্ছে, সবাই অ্যান্সার করতে থাকো। এখন আমাদের একটা উদ্দীপক আসছে। উদ্দীপকটা হচ্ছে যে আজ মিনুর জন্মদিন, তার বন্ধুরা সুন্দর একটি ফুলের তোড়া জন্মদিনের কেক নিয়ে বাসায় এলো। বন্ধুদের কাছ থেকে এমন উপহার পেয়ে মিনু ভীষণ খুশি হলো এবং মনে মনে চিন্তা করলো সব সুন্দরী হলো আনন্দের। তো সব সুন্দরী হলো আনন্দের, চিন্তাটি কি? চিন্তাটি কিন্তু সব সুন্দরী আনন্দের, সব সুন্দরী আনন্দের, এটা কিন্তু একটা অবধারণের স্টেজে পড়বে। কারণ হচ্ছে এখানে আমাদের ধারণাটা আরো একটু বাকি আছে, এই ধারণাটা আমাদের ফুলফিল হচ্ছে না, যার কারণে এটা হচ্ছে অবধারণ। নেক্সট কোশ্চেন আমি বলে দিচ্ছি। তো এখানে বলছে উদ্দীপক উল্লিখিত জন্মদিন শব্দটা কোন ধরনের বিধেয়ক? জন্মদিন এটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে একটা জন্মদিন প্রত্যেকের নির্দিষ্ট থাকবে, এই জন্মদিনটা হচ্ছে চেঞ্জ হবে না। তার মানে এটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক মানে এক কথায় ব্যক্তিগত, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখানে অবান্তর লক্ষণটা মানে আমাদের অপশনে আছে, তার মানে এটা হচ্ছে অবান্তর লক্ষণ হবে। ডিরেক্টলি আমাদের গ দাগ হবে না, ঠিক আছে, গ দাগ। এখানে অবান্তর লক্ষণটাই আসবে অ্যান্সারে, কারণ এখানে আমাদের অবান্তর লক্ষণটা যাচ্ছে। ঠিক
ঠিক আছে। বলছে জন্মদিন, আমি বলি হচ্ছে জন্মদিন বা জন্মসাল, জন্মস্থান, এগুলো হচ্ছে প্রত্যেক মানুষ প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট থাকে, কখনো চেঞ্জ করা যায় না। তো এগুলো হচ্ছে কি হবে, এগুলো হচ্ছে আমাদের অবান্তর লক্ষণ। এগুলো আমরা হচ্ছে 4 অধ্যায় যখন যেদিন পড়াবো, 4 অধ্যায়ের এমসিকিউ থাকবে আমাদের ক্লাসে, সেদিন আমরা ডিটেলসে আলোচনা করবো। আজকে আমরা একটু স্কিপ করি এটা। নেক্সট, একটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে? আমরা জানি একটি যুক্তি বাক্যে সবসময় 2টা পদ থাকবে। একটি যুক্তি বাক্যে অলওয়েজ 2টা পদ থাকবে। কি কি? আমাদের হচ্ছে একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। অলওয়েজ একটা যুক্তি বাক্যে 2টা পদ থাকবে, উদ্দেশ্য আর বিধেয়। বাট একটা যুক্তি বাক্যে কিন্তু 3টা অংশ থাকবে, উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে আমাদের। বলছে যুক্তিবাক্যের গঠন কেমন? যুক্তিবাক্যের গঠনটা আমি একটু আগে দেখাইছি তোমাদেরকে, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়, মানে যুক্তিবাক্য গঠন হতে গেলে তোমাকে সেখানে উদ্দেশ্য আগে আসবে। উদ্দেশ্য কাকে বলে? একটি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয় কি? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। সাবজেক্ট উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। আর সংযোজক হচ্ছে উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে যে বসে। তাই উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে কে বসছে? আমাদের এই সংযোজক। এবং উদ্দেশ্য বিধেয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। সুতরাং আমাদের এই উদ্দেশ্য বিধেয়ের মাঝে সম্পর্ক স্থাপন করার কারণে আমাদের এটাকে বলতে হচ্ছে সংযোজক। ঠিক আছে, প্রত্যেকের আমি অ্যান্সার করো, আমি দেখতেছি। নেক্সট বলছে সব ছাত্র আদর্শবান। এখন এটা কোন ধরনের যুক্তি বাক্যের প্রকাশ ঘটছে এটা বলো। আমরা জানি যুক্তি বাক্য কয় প্রকার। যুক্তি বাক্য হচ্ছে সেই যুক্তি বাক্যের এটা একটা প্রকার। ঠিক আছে, যে বলছে সব ছাত্র আদর্শবান, উক্তিটা কোন ধরনের? এটা ঢাকা বোর্ড 24-এ আসছে, দেখছো, একদম রিসেন্ট একটা কোশ্চেন। সব ছাত্র আদর্শবান, 34 নাম্বার কি হবে? ইয়েস শিফা, ইয়েস। 34 দাগ বলছে হচ্ছে সব ছাত্র। হ্যাঁ, এখানে একটা সব বলতে আমাদের সার্বিক বোঝাচ্ছে, হয় বলতে সার্বিক সদর্থক আদর্শবান, তাহলে সার্বিক সদর্থক মানে সার্বিক সদর্থকের সংক্ষিপ্ত নাম হচ্ছে এ। সার্বিক সদর্থকের সংক্ষেপে বলা হচ্ছে এ যুক্তি বাক্য। সুতরাং এটা হচ্ছে এ যুক্তি বাক্য। যারা এ যুক্তি বাক্য অ্যান্সার করছে প্রত্যেকে অ্যান্সার সঠিক। ও আচ্ছা, যারা এ যুক্তি বাক্য অ্যান্সার করছে তাদের প্রত্যেকে অ্যান্সার সঠিক হবে, কারণ হচ্ছে সার্বিক সদর্থক হবে হচ্ছে সংক্ষিপ্ত নাম হচ্ছে এ যুক্তি বাক্য। ওটা হচ্ছে সব আছে, সব ছাত্র সার্বিক, আর সংযোজক সদর্থক তার মানে সার্বিক সদর্থক, তার মানে হচ্ছে এ। নেক্সট কোশ্চেন আসে, সার্বিক যুক্তিবাক্য চেনার উপায় কি? যখন কোনো যুক্তিবাক্যে সকল সব থাকবে তখন সেটা হচ্ছে সার্বিক হবে। যখন কোনো যুক্তিবাক্যে কিছু কিছু থাকবে তখন সেটা হচ্ছে বিশেষ হবে। আর এই দুটো তো আমাদের কোনো চেনার কোনো ওয়ে না। আমি কোনো যুক্তিবাক্য যে এটা সার্বিক না বিশেষ, বা অথবা এবং ও, এগুলো দিয়ে চিনতে পারবো না। এগুলো আসলে যুক্তিবাক্য চেনার কোনো ওয়ে না। ঠিক আছে, যুক্তিবাক্য চেনার কোনো কিন্তু পদ্ধতি এগুলো না। তাহলে আমরা বললাম যে আহ একটি সার্বিক যুক্তিবাক্য কিভাবে চিনবো? একটি সার্বিক যুক্তিবাক্য চিনবো হচ্ছে যখন কোনো যুক্তিবাক্যের প্রথমে সকল শব্দ দিয়ে শুরু হবে। সকল শব্দ দিয়ে শুরু হলে সেটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। নেক্সট, কোন মাছ নয় দ্বিপদ। এই যে কোন মাছ, কোন মাছ বলতে সকল মাছকে বলা হচ্ছে, আর নয় দ্বিপদ মানে হচ্ছে 2টা পা নাই মাছের। তো এখানে এটাকে কাকে বোঝাচ্ছে বলো তো? কোন মাছ নয় দ্বিপদ। 35 সবার অ্যান্সার সঠিক হয়েছে, বা তোমরা সবাই অ্যান্সার করতেছো, এটা ভালো লাগতেছে, করতে থাকো শেষ পর্যন্ত। উম 36 নাম্বার, আমাদের আর 10টার মতো কোশ্চেন আছে, আমরা শেষ করব, তোমাদের বেশি হলে শেষ করে দিই, কারণ এই দিন শেষে এইগুলা থেকে কোশ্চেন আসবে, এগুলাই পরীক্ষায় পাওয়া লাগবে। 36 দাগ, 36 দাগ বলছো আমাদের, কে বলছে এটা? গ। অ্যান্সার সঠিক, কারণ গই হবে, গ হবে গ। অজিত বলছো, সুক্তাম, খরগোশ, সবাই হচ্ছে গ অ্যান্সার, হচ্ছে গ অ্যান্সার সঠিক। হ্যাঁ গ। কোবরা শিফা বলছে, সামিহা বলছে ওকে, সাব্বির বলছে গ। ওকে ওকে, হ্যাঁ তাহলে আমাদের 36 গ হবে, কারণ হচ্ছে কোন মাছ বলতে সকল মাছকে বোঝাচ্ছে, তার মানে সার্বিক, নয় বলতে সার্বিক নর্থক, তার মানে হচ্ছে আমাদের একে সংক্ষিপ্ত বলা হয় ই যুক্তি বাক্য। ঠিক আছে, লোকটি কবি, বাক্য, লোকটি হয় কবি, এটা কি? দেখো লোকটি কবি নর্মালি এটা বাক্য, কারণ এখানে বাক্য হওয়ার কারণটা কি? বাক্য হয়েছে কারণ এটা হচ্ছে আমাদের একটা, এখানে সংযোজকটা নাই, সংযোজক নাই, তার মানে উদ্দেশ্য বিধেয় আছে। সুতরাং এটা একটা নর্মালি বাক্য, বা যুক্তি বাক্য হতে গেলে তার উদ্দেশ্যের পরেই থাকবে একটা সংযোজক, দেন থাকবে বিধেয়, তার মানে এটা একটা যুক্তি বাক্য, এটা একটা যুক্তি বাক্য। সুতরাং এটা একটা যুক্তি বাক্য, কিন্তু আমাদের 37 নাম্বার হচ্ছে যুক্তি বাক্য হবে।
এটা একটা যুক্তি বাক্য। নেক্সট কোশ্চেনটা দেখে আমরা, নেক্সট কোশ্চেন বলছে যুক্তিবিদ্যায় প্রতীকী যুক্তি বাক্যের প্রতীক হিসেবে থাকে কোনটা। এটা হচ্ছে কিন্তু একটা ভালো যুক্তিবিদ্যায় যুক্তি বাক্যের প্রতীক, যুক্তি বাক্যের প্রতীক এগুলো কিন্তু যুক্তি বাক্যের প্রতীক, কে এল এম এন এগুলো যুক্তি বাক্যের প্রতীক। যুক্তি বাক্যের প্রতীক হিসেবে কোনগুলোকে আমরা ইউজ করি? হ্যাঁ, 37 সবারই সঠিক হয়েছিল। যুক্তি বাক্যের প্রতীক হিসেবে কোনগুলোকে আমরা ব্যবহার করি, মানে হচ্ছে সেগুলা যুক্তি বাক্যের প্রতীক হিসেবে থাকবে। আমরা বলে হচ্ছে ভাওয়েল যে 5 প্রকার, এই 5 প্রকারের প্রথম 4টা হচ্ছে যুক্তি বাক্য প্রকাশ করে। সার্বিক সদর্থকে আমরা সংক্ষেপে বলে হচ্ছে এ, সার্বিক নর্থক যেটা ছিল সেটা হচ্ছে ই, বিশেষ সদর্থ যেটা ছিল সংক্ষেপে বলি কি আই, আর বিশেষ নর্থক হচ্ছে ও। সেই 4টা হচ্ছে আমাদের এখানে যুক্তি বাক্যের যে প্রতীকী প্রকাশ। এই আমাদের ঘ দাগে হবে, যারা ঘ দাগ বলছো প্রত্যেকের আনসার সঠিক এখানে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটা দেখবো যে বলছে মাইশা বলছে তার বাবাকে কোনো বিড়ালই সাদা নয়, তাই বাবা বললো বাবা বললেন কিছু বিড়াল হয় সাদা। এখানে বাবার উক্তিটি কোন ধরনের বাক্য? বাবা বলছে কিছু বিড়াল হয় সাদা, তো কিছু বিড়াল মানে হচ্ছে বিশেষ, হয় মানে সদর্থক, তাহলে বিশেষ সদর্থক, তাহলে বিশেষ সদর্থক যেখানে আছে সেটা অ্যান্সার। এখানে বিশেষ সদর্থক আছে হচ্ছে আমাদের গ নাম্বারে, তো বিশেষ সদর্থক হচ্ছে আমাদের 39, দেখা হবে গ। কারণ হচ্ছে এখানে আমাদের যেটার কথা বলতে হচ্ছে আমাদের সদর্থক, যেহেতু এটা সদর্থক এবং কিছু বিড়াল, সকল বিড়ালের কথা বলতেছে না, যার কারণে এটা হচ্ছে আমাদের কি হবে, বিশেষ সদর্থক যুক্তিবাক্য। গ নাম্বার হবে এটা, গ নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, যারা গ নাম্বার অ্যান্সার করছে তাদের অ্যান্সারটা সঠিক হবে এখানে। নেক্সট কোশ্চেন হচ্ছে বলছে মাইশা বাবাকে বললো কোনো বিড়ালই সাদা নয়, তাই না বাবা? এখানে যে মাইশার যে উক্তি বলছিল, এই মাইশা ও বাবার মধ্যে বৈসাদৃশ্য কোনটাতে হচ্ছে? এখানে পরিমাণগত আর হচ্ছে গুণগত। কারণ এখানে আমাদের হচ্ছে ব্যাখ্যার্থ যথার্থের কথা আসছে, এখানে হচ্ছে আমাদের শর্তগতের কথা আসতেছে না, এখানে শর্ত হবেই না। অপশন কিন্তু এরকম দিয়ে আমাদেরকে মানে একটু দ্বিধান্বিত করে দিবে, তো এই অপশনগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। এই অপশনগুলো আমরা অ্যাভয়েড করবো। নেক্সট, কিছু প্রাণী হয় হিংস্র, এটা বলো কিছু প্রাণী হয় নয় হিংস্র, এটা কোন যুক্তি বাক্য? কিছু প্রাণী নয় হিংস্র, 41 দাগ কি হবে? 41 দাগ এখানে বলছে, 41 দাগটা কি হবে? আমাদের অজিত বলছে হচ্ছে গ, তারপর হচ্ছে আমরা বলছি যে কিছু প্রাণী নয়, কিছু প্রাণী মানে হচ্ছে এখানে আমাদের বলছে কিন্তু বিশেষ, আর নয় বলার কারণে বিশেষ নর্থক, তাহলে কিছু প্রাণী নয় যে হিংস্র, এখানে কিছু প্রাণী বলার কারণে এটা নর্থক হয়ে যাবে, কিছু প্রাণী হচ্ছে নর্থক হয়ে যাবে। আর নর্থক হওয়ার কারণে এখানে আমাদের অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার ভুল হয়েছে, অ্যান্সার হবে হচ্ছে আমাদের ভুল, এটা অ্যান্সার, এটা অ্যান্সার হবে হচ্ছে ও, এটা অ্যান্সার, এটা ভুল, এটা অ্যান্সার হবে ও যুক্তিবাক্য। এটা কোন যুক্তিবাক্য হবে বলো, এটা কোন যুক্তিবাক্য? এটা সকল ট্রেনই এক্সপ্রেস নয়, বাক্যটি যৌক্তিক রূপ কি? সকল ট্রেনই এক্সপ্রেস নয়, বাক্যটি যৌক্তিক রূপ কি হবে? আমরা মানে বরাবর 8:10 শেষ করবো, 4 মিনিট সময় নিব, কারণ এরপরে আমার নিজের একটা পেইড বেজে ক্লাস আছে, শেষ করতে হবে ওটা। আর তিনটা অনলি 3টা বলছে হচ্ছে সকল ট্রেনই এক্সপ্রেস নয়, বাক্যটির যৌক্তিক রূপ কি? এটা কিন্তু যৌক্তিক রূপ না, কারণ এখানে আমাদের এই সংযোজকটা শেষে আছে, এই সংযোজক থাকতে হবে কিন্তু উদ্দেশ্য বিধের মাঝখানে, তো উদ্দেশ্যের মাঝখানে না থাকলে আমাদের সেটা হবে কি, আমাদের সেটা কিন্তু যুক্তি বাক্য হবে না। যার কারণে এটা যুক্তি বাক্য দিতে গেলে কোনটা আসবে আমাদের? যুক্তি বাক্য দিতে গেলে কোনটা আসবে বলো? সকল ট্রেনই এক্সপ্রেস, তাহলে কিছু ট্রেন কি হবে, বা কোন ট্রেন, এখানে অনেক ভাবে করা যাবে না, তাহলে কিছু ট্রেন নয় এক্সপ্রেস, যেহেতু সকল ট্রেন এক্সপ্রেস নয় তাহলে কিছু ট্রেন নয় এক্সপ্রেস। 42 দাগ গ হবে, ঘ হবে স্যার, 42 দাগ ঘ হবে। হ্যাঁ, আজিত বলছে ঘ, 42 দাগ ঘ। 42 দাগটা একটু ইন্টারেস্টিং ছিল, যে সকল ট্রেন নেই এক্সপ্রেস নয়, সকল ট্রেন হয় এক্সপ্রেস। ভাই কত হওয়ার চান্সই নাই, কারণ সকল ট্রেন এক্সপ্রেস নয়, তাহলে সকল ট্রেন হয় এক্সপ্রেস তো বললে হচ্ছে না, কোন ট্রেন নয় এক্সপ্রেস এটা হচ্ছে না, একই কথা, কোন ট্রেন নয় এক্সপ্রেস, তো কোন ট্রেন তো, এটা মিথ্যা কথা, বৈধ না, কিছু ট্রেন তো এক্সপ্রেস আছে, তা বলছে কিছু ট্রেন হয় এক্সপ্রেস, এটা বললে হয়, কিন্তু এর চেয়ে বেশি এটা হচ্ছে কিছু ট্রেন নয় এক্সপ্রেস, যেহেতু এটা নর্থক আছে আমি নর্থক করবো, ওকে। নেক্সট বলছে আই যুক্তিবাক্য কোনটা? এখানে আই যুক্তিবাক্য কোনটা? সাবাস শিমু, কিছু পাচ্ছ, এখনো 4-5 মিনিট হবে আমাদের ক্লাসটা। এখানে বলছে হচ্ছে আমাদের যে আই যুক্তিবাক্য নিচের কোনটা?
এখানে বলতো আই যুক্ত বাক্য মানে হচ্ছে বিশেষ সদর্থক যুক্ত বাক্য। বিশেষ সদর্থক যুক্ত বাক্য কোনটা হবে? এখানে বলতে হচ্ছে যুক্তি বাক্য, আইটা হচ্ছে কি কিছু ফুল হয় সুন্দর, কিছু ফুল হয় সুন্দর, ঠিক আছে? এটা গ নাম্বার হবে। যারা গ অ্যান্সার করছে, হ্যাঁ প্রত্যেকে গই দিচ্ছ, তো গ অ্যান্সারটা সঠিক। নেক্সট 44 নাম্বার, এই সূত্রটা প্রবক্তা, এটা আমার বলতে বলতে মনে হয়ে গেছে যে কে এটা দিচ্ছে। এটা সবাই জানি, এস ইবি আই এন ও পি, এটা কে দিছিল? এটার প্রবক্তা কে? এটার প্রবক্তা হচ্ছে যে, এবং এটা সূত্রটা আমরা বলি এস মানে হচ্ছে এ যুক্ত বাক্যের উদ্দেশ্য, মানে সাবজেক্টের কথা বলছে, মানে উদ্দেশ্য পদে কথা বলছে, তার মানে উদ্দেশ্য এই সাবজেক্ট ব্যাপ্য হবে। আর যেহেতু বিধেয় পদে কথা বলা নাই, তার মানে বিধেয় বা প্রেডিকেট, এই বিধেয় হবে হচ্ছে আমাদের অব্যাপ্য, ঠিক আছে? আর ই এর ক্ষেত্রে ই বি মানে হচ্ছে এই সার্বিক নর্থযুক্ত বাক্যের উভয়, বি মানে বোথ, এখানে দুইটা পদের কথা বলছে, তার মানে দুটি পদই কি হবে? দুটি পদই ব্যাপ্য হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের আই এন, আই হচ্ছে বিশেষ সদর্থক, তার মানে আই এন বলছে নান মানে কোনটি নয়, তার মানে হচ্ছে আমাদের বিশেষ যে বিশেষ সদর্থযুক্ত বাক্যের দুটি পদই, উদ্দেশ্য বিধেয় দুটি পদই কি হবে? দুটি পদই কিন্তু বলেই দিছে অব্যাপ্য। আর থাকতেছে আমাদের ওপি, এই ওপি হচ্ছে কি মানে পি মানে প্রেডিকেটের কথা বলছে, তো প্রেডিকেট বা বিধেয় যেটা, সেই প্রেডিকেট কিন্তু ব্যাপ্য হবে, বাট উদ্দেশ্য যেটা আছে এই উদ্দেশ্যটা হবে হচ্ছে অব্যাপ্য। তো তাহলে আমরা হচ্ছে একদমই জাস্ট ব্যাপ্যতা সূত্রটা একটু ব্যাখ্যা করে দিলাম, যাতে তোমাদের আর সমস্যা না হয়। না, হ্যাঁ তোমরা সাবাস আলট্রা প্রো, অবভিয়াসলি আলট্রা প্রো, সবাইকে আলট্রা প্রো দিব আমি। তাহলে বলছি এখানে হচ্ছে আমাদের 44 দেখ সবাই দিচ্ছে হচ্ছে সুইন বার্ন হবে, ঠিক আছে? আর সূত্রটা কিন্তু আমরা একটা এখানে দেখছি, এই সূত্রটা মনে রাখলে অনেক, আমরা এই অধ্যায়ের একটা সৃজনশীল মাস্ক পেরে যাব। ওকে, এবং লাস্ট লাস্ট কোশ্চেন আজকের, এই লাস্ট কোশ্চেনে অ্যান্সার দিলে আজকে আমরা ক্লাস শেষ করে দিব। দেখো দ্রুত, কেননা আমার নিজের একটা পেইড বেসিক ক্লাস আছে, তাড়াতাড়ি বলো, এটা তোমাদের এটা শেষ করবো, এটাই লাস্ট কোশ্চেন আজকের মতো, এটাই লাস্ট। ওকে, 45 দেখ বলছে সকল মানুষ হয় মরণশীল। তো এখানে এটা কোন যুক্তি বাক্য, এটাকে আমাদের আগে নির্ধারণ করতে হবে। যদি এটাকে আমরা কোন যুক্তি বাক্য সেটা নির্ধারণ করতে পারি, তাহলে আমরা অ্যান্সারটাও বের করতে পারবো খুব দ্রুতই। সবাই, অনেকে বলছে গ, অনেকে বলছে ক, এখানে বলছে যেহেতু এটা এ যুক্তি বাক্য, একটু আগে বললাম, তাহলে এ যেহেতু এস, আমরা এটা কিন্তু সকল, তাহলে সার্বিক, আর হচ্ছে হয়, তাহলে সার্বিক সদর্থক, যাকে সংক্ষেপে বলি এ, এটা এ যুক্ত বাক্য হওয়ার কারণে এখানে আমরা বলছি হচ্ছে, এখানে আমরা কি বলছি, আমরা এখানে কি বলতেছি, এখানে হচ্ছে আমরা যে বলছি সকল মানুষ হয়, এটা সার্বিক সদর্থক এবং এ যুক্তি বাক্য হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। এর উদ্দেশ্য পদ কোথায় ব্যাপ্য? এখানে মানুষ এবং মরণশীল পদ দুটো কি হবে? এখানে উদ্দেশ্য পদ যেহেতু ব্যাপ্য, তাহলে উদ্দেশ্য পদ ব্যাপ্য, আর বিধেয় পদ অব্যাপ্য। যেহেতু মানুষটা এখানে কি আছে? ব্যাপ্য আছে, আর মরণশীল আছে কি? অব্যাপ্য। যার কারণে আমাদের অ্যান্সার হবে গ। যারা গ অ্যান্সার দিচ্ছে এতক্ষণ, তারা সঠিক। সবাই হা দিচ্ছে রে, খুব খারাপ তোমরা। এই তো কেয়ার দিচ্ছে। ওকে ওকে, তাহলে হচ্ছে আজকে আমরা ক্লাসগুলো করলাম, এই অধ্যায় থেকে এই টাইপের মানে এমসিকিউ আসবে।
তো এই টাইপের এমসিকিউ আমরা অনেকগুলো প্র্যাকটিস করি, দেখো 45টা। সুতরাং এইগুলো একটু মাথায় রেখো, তাহলে পরীক্ষায় এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ ভুল হবে না। আর একটা জিনিস মনে রাখো, এই অধ্যায় থেকে বেশি এমসিকিউ আসে এবং 6000 থেকে। তো নেক্সট আমাদের রুটিনে যে অধ্যায়টা আছে, আমরা সেই অধ্যায়টা নিয়ে আবার এমসিকিউ ক্লাস নিয়ে আসবো ঠিক একই টাইমে। আর একটা হচ্ছে ওকে, তো নেক্সট আমরা যেটা বলতে চাচ্ছিলাম, ও শিট, তো এই আমাদের যেটা হচ্ছে 25 এবং 26-এর জন্য যে কোর্সগুলো চলছে, যারা হচ্ছে কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের পেজের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে ভর্তি হতে পারো, বা এখানে ইনবক্সও করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আর যারা র্যাপিড ব্যাচের স্টুডেন্ট এখানে আছে, তারা দ্রুত হচ্ছে র্যাপিড ব্যাচের গ্রুপে চলে যাও, এখনই ক্লাসটা নিয়ে শেষ করি আমরা। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ। পরবর্তী ফ্রি ক্লাসে আমাদের আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম। মহসিন ভাই।